হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান থেকে দেখো জীবন বিজ্ঞানের যে পোর্শন সেটা হচ্ছে মানুষের খাদ্য। সেখান থেকে আমরা ভিটামিনের কিছুটা পোর্শন বাকি আছে সেটা আলোচনা করব, এবং খনিজ মৌল, বিভিন্ন ধরনের খনিজ মৌল, তাদের উৎস কি এবং মানবদেহে তাদের গুরুত্ব বা কাজ বা প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তার কারণ আগের ক্লাসে আমরা বিভিন্ন ভিটামিনের যেটা রাসায়নিক নাম, তাদের কাজ, অভাবজনিত রোগ সবগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আগের ক্লাস থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, তার কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় বিভিন্ন ভিটামিনের হয়তো কোনো একটা ভিটামিনের নাম বলে দিলেও এবং সেই ভিটামিনের নাম বলে দেওয়ার পর তোমাদের জিজ্ঞাসা করবে যে সেই ভিটামিনের উৎস কি বা সেই ভিটামিনের কাজ কি, বা ঘুরিয়েও আসতে পারে যে সেই ভিটামিনের অভাবে কি রোগ হয়। তার জন্য অবশ্যই তোমরা আগের ক্লাসটি দেখে নিও। দেখো, আমরা যেহেতু কাজগুলো লিখেছি বিভিন্ন ভিটামিনের কাজ কি, এবার ওই কাজ থেকে একটু আলাদা রকম ভাবে আমরা প্রশ্ন দেব যে কোন ভিটামিনের অভাবে কি কি সমস্যা দেখা যায়। যেমন দেখো, মাড়ি থেকে রক্ত পড়া, এটা ভিটামিন সি এর অভাবে ঘটে, মানে এই সমস্যাটি ভিটামিন সির সঙ্গে সম্পর্কিত। ক্ষতস্থানে রক্ত সহজে জমাট না বাঁধা, এটা ভিটামিন কে এর অভাবে হয়। এগুলো তোমাদের ম্যাচিং এর আকারেও কিন্তু দিতে পারে। কেমন? মুখে ও জিভে ঘা, সেটা ভিটামিন বি কমপ্লেক্স। রাতে দেখতে অসুবিধা, সেটা ভিটামিন এ। হাড়গুলি বাঁকা আর মেরুদণ্ড বেঁকে যাওয়া, এগুলো ভিটামিন ডি এর অভাবে হয়। এবার কিছু রোগের নাম লিখেছি, যেমন রাতকানা রোগ, সেটা ভিটামিন এ এর অভাবে হয়। কেমন? রিকেট, যে রোগে শিশুদের হাড়গুলো বেঁকে বেঁকে যায়, সেটা হচ্ছে ভিটামিন ডির অভাবে হয়। বেরি রোগ, পেলেগ্রা, এগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। শুধু বি কমপ্লেক্স মনে রাখবে, তার কারণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে তো অনেক ভিটামিন আছে। আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি9, বি12, অনেকগুলো ভিটামিন থাকে। পার্টিকুলার কোন ভিটামিনের অভাবে বেরি বা পেলেগ্রা রোগ হয় সেটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স এই হিসেবে মনে রাখবে। স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয়। অ্যানিমিয়া রোগ বা রক্তাল্পতার রোগ, সেটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। এবার একটা প্রশ্ন দিয়ে থাকে পর্ষদের, একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? আনসার হবে সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন এ এর কাজ। হাড়ের গঠনটাকে স্বাভাবিক রাখতে মেনলি ভিটামিন ডি সাহায্য করে, এবং দাঁতের গঠন সেখানেও কিন্তু ভিটামিন ডি বা ভিটামিন এ কিন্তু সাহায্য করে। তাহলে মেনলি ভিটামিন ডি এবং এ। এবার আমরা পড়বো মিনারেলস, খনিজ মৌল। আমরা জানি যে আমাদের শরীরে কিন্তু শুধুমাত্র শর্করা, প্রোটিন, ফ্যাট বা আমরা ভিটামিন পড়লাম সেগুলো নয়, তাছাড়াও আরও অনেক উপাদান রয়েছে, মোট 8টা উপাদান, তাদেরও কিন্তু আমাদের শরীরে বিশেষ ভূমিকা বা কাজ রয়েছে। খনিজ মৌল কিন্তু অনেকটা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, এবং খনিজ মৌলে যদি অভাব দেখা যায় তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা যায় এবং অনেক রোগও কিন্তু ঘটতে দেখা যায়। যেমন খনিজ মৌল যদি কারো শরীরে কমে যায় বা মিনারেলস যদি কারো শরীরে কমে যায় তাহলে সেখানে নখ চামচের মতো হয়ে যায়, মাঝে মাঝে পেশিতে টান ধরে, হয়তো রক্তচাপ বেড়ে গেল বা কমে গেল, শিশুদের চোখটা ট্যারা হয়, মানসিক বৃদ্ধিটা ঠিকমতো হয় না, বুদ্ধির বিকাশটা ঠিকমতো হয় না। কেমন? রক্তে শর্করার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো, এগুলো কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিডের অভাবে কিন্তু ঘটে না, বা ভিটামিনের অভাবে ঘটে না। এগুলোর জন্য দায়ী হচ্ছে অন্য এক ধরনের খাদ্য উপাদান, সেটা হচ্ছে খনিজ মৌল। খনিজ মৌল কোনগুলো? খনিজ মৌল হচ্ছে যেমন আয়রন একটা খনিজ মৌল, আয়োডিন একটা খনিজ মৌল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের শরীরের দরকারি খনিজ মৌল। এবার আমরা খনিজ মৌল তো সরাসরি আমরা খাই না, তাহলে আমরা কি হিসাবে খাই? সেগুলো যৌগ হিসাবে থাকে সেগুলো, এবং বিভিন্ন খাবারের মধ্যে এই খনিজ মৌলগুলো মিশে থাকে। আমরা কি থেকে পাই? তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি, উদ্ভিজ্জ খাবার হতে পারে বা প্রাণীজ খাবার হতে পারে। পানীয় জলের মধ্যে যেমন কি থাকে? সোডিয়াম থাকে। তাহলে সেই পানীয় জলের মাধ্যমেও আমরা কিন্তু অনেক সময় খনিজ মৌলগুলি পেয়ে থাকি। তাহলে উদ্ভিজ্জ খাবার, যা উদ্ভিদ থেকে পাওয়া খাবার যেগুলো আমরা খাচ্ছি, প্রাণীজ খাবার যেগুলো খাচ্ছি, মাছ, মাংস, ডিম, যকৃৎ হতে পারে, কড, হ্যালিব্যাট মাছের যকৃৎ নিঃসৃত তেল হতে পারে। কেমন? তাহলে এই যে সামুদ্রিক বিভিন্ন প্রাণী হতে, মাছ হতে পারে, উদ্ভিজ্জ খাবার হতে পারে, জল, সেগুলো থেকে কিন্তু আমরা খনিজ মৌলগুলো পেয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদরা কোথা থেকে তাহলে খনিজ মৌল সংগ্রহ করে?
উদ্ভিদরা প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল, যে জলটা তারা মূল্যরোমের সাহায্যে শোষণ করে, সেই জলে কি থাকে, মাটির নিচে জলের মধ্যে খনিজ মৌলগুলি দ্রবীভূত অবস্থায় থাকে বা গলে যায়, নিয়ে ওই মূলের সাহায্যে উদ্ভিদ ওই জল শোষণ করে। তখন জল শোষণ করার সাথে সাথে ওই জলে দ্রবীভূত খনিজ মৌলগুলিও কিন্তু তাদের বা উদ্ভিদ দেহের মধ্যে প্রবেশ করে। দেখো খনিজ মৌলের বিভিন্ন উৎস দেওয়া হয়েছে, ছবিগুলো নামগুলো তোমরা দেখবে, বিভিন্ন খনিজ মৌলর মানে কোথা থেকে পাওয়া যায় সেই ছবিগুলো একসঙ্গে দেওয়া হয়েছে, আমরা আলাদা করে অবশ্যই পড়ব। দেখো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে কোথা থেকে খনিজ মৌলগুলো পায়, সেগুলো তোমরা পারবে, আমি একটু বই থেকেই দেখিয়ে দিলাম। এবার দেখো খনিজ মৌল এক এক করে আমরা পড়বো। সোডিয়াম, সোডিয়ামের কাজ আমরা দেখবো। দেখো সোডিয়ামকে কি কি থেকে পাওয়া যায়, উৎস কি, খাদ্য লবণ, পানীয় জল, শাকসবজি, গাজর, বীজ, সামুদ্রিক মাছ, মাখন, পনির, মাংস থেকে পাই। কাজ দুটো করে মিনিমাম মনে রাখার চেষ্টা করবে প্রথম দিকের ক্ষেত্রে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, এই চারটে বেশি ইম্পর্টেন্ট, এই চারটে ভালো করে করবে। কেমন? সোডিয়ামের কাজ হচ্ছে জলে মানে দেহে জলের যে পরিমাণ সেটা নির্দিষ্ট রাখা, মানে জলের ভারসাম্য বজায় রাখা, ব্যালেন্স রাখা। স্নায়ু এবং পেশির কাজ নিয়ন্ত্রণ করতেও কিন্তু সোডিয়াম সাহায্য করে। কেমন? নার্ভাস সিস্টেম এবং আমাদের পেশির সক্রিয়তা বজায় রাখার জন্য, সংকোচন প্রসারণের জন্য কিন্তু সোডিয়াম প্রয়োজন। এছাড়া আমাদের প্রাণীকোষ, তাহলে প্রাণীকোষের বাইরে কোষ প্রাচীরের আগে, মানে কোষ প্রাচীরের আগে, কোষ প্রাচীর তো থাকে না, আমাদের কোষ পর্দা থাকে, তাই না? তাহলে কোষ পর্দার ভেদ্যতা যাতে সহজেই বিভিন্ন বস্তুগুলো আদান প্রদান হতে পারে, তাহলে সেই ভেদ্যতা বজায় রাখার জন্য কিন্তু সোডিয়াম প্রয়োজন। ক্যালসিয়াম আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে প্রয়োজন, আমাদের দাঁত, হাড় এগুলো মজবুত রাখে। এই ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাই? শাকসবজি, পটল, বিন, মটরশুঁটি, দুধ, চিজ, দই, চিংড়ি, ডিম এগুলো থেকে আমরা পেয়ে থাকি। এগুলো কি কাজ করে? হাড় ও দাঁত মজবুত রাখে, পেশি সংকোচনেও কিন্তু ক্যালসিয়াম সাহায্য করে। এগুলো কিন্তু আয়ন হিসাবে আমাদের শরীরে কাজ করে, কেমন? এবং রক্তের মধ্যে কিন্তু আয়ন হিসাবে থাকে। আবার কোনো জায়গায় যদি কেটে যায়, সে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতেও কিন্তু সাহায্য করে। এরপরে আয়রন, আয়রন পাওয়া যায় দেখো মোচা থেকে আমরা লিখতে পারি, মোচাটা এখানে লিখিনি। অনেক জিনিস, অনেক উৎস হয়, সবগুলো লেখা সম্ভব নয়, সবগুলো তোমাদের দেবেও না, হয়তো বলবে আয়রনের একটি উদ্ভিজ্জ একটি প্রাণীজ উৎস লেখো, তাহলে অতগুলো লেখার দরকার নেই। বা দুটি উৎস আমি বেশ কয়েকটা দিয়েছি, দেখো ছোলা, মটর, আমলকি, কুলেখাড়া শাক, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নোটে শাক, মাংস, মাছ, ডিম, যকৃৎ। যদি কিছুই না পারো, হয়তো কোনো একটা খাদ্য উপাদান জিজ্ঞাসা করেছে, তার মধ্যে কোন হয়তো শর্করা বা প্রোটিন বা আয়োডিনের একটা উৎস বা ক্যালসিয়ামের একটা উৎস কিছুই পারছে না, তখন তুমি ডিম, মাংস লিখতে পারো। তার কারণ তার মধ্যে একটু না একটু পরিমাণে সব খাদ্য উপাদানই থাকে। কেমন? যে কোনো খাদ্য উপাদান দেখ না কেন নিয়ে তার যদি উৎস জিজ্ঞাসা করে, তাহলে তুমি ডিম, মাছ, মাংস লিখতে পারো। কেমন? তার মধ্যে অবশ্যই প্রত্যেকটা উপাদানই একটু না একটু পরিমাণে একটু একটু করে থাকে। আয়রন হচ্ছে মেন কাজ। হিমোগ্লোবিন, আমাদের লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার রংটা লাল হয় যে কারণে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে, তাই না? সেই হিমোগ্লোবিন তৈরি করতে বা সংশ্লেষ করতে কিন্তু আয়রন দরকার। এবং হিমোগ্লোবিন কি করে? আমাদের কলাকোষে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আয়োডিনের উৎস, আয়োডিন দেখো বিট, শালগম, খাদ্য লবণ, সামুদ্রিক মাছ, মাংস এগুলোতে পাওয়া যায়। এগুলো মানসিক বৃদ্ধি, বুদ্ধি নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় মায়েদের কিন্তু আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, যাতে করে তার গর্ভে থাকা সন্তানের বা শিশুর যাতে করে মানসিক বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশটা ঠিকমতো হয়, মস্তিষ্কের বিকাশ যেন ঠিকমতো হয়, তার জন্য কিন্তু আয়োডিন যথেষ্ট পরিমাণে থাকা প্রয়োজন, তার খাদ্যে থাকা প্রয়োজন। এছাড়া থাইরয়েড গ্রন্থির কাজ স্বাভাবিক রাখে। আমাদের শরীরে বিভিন্ন রকম গ্রন্থি রয়েছে, যেমন পিটুইটারি একটা গ্রন্থি, অগ্নাশয় একটা গ্রন্থি, থাইরয়েড একটা গ্রন্থি। সেরকম থাইরয়েড গ্রন্থির কাজটা ঠিকমতো রাখার জন্য কিন্তু আয়োডিন আমাদের দরকার। জিঙ্ক, এগুলো অল্প পরিমাণে প্রয়োজন। আমাদের শাকসবজি, তৈলবীজ যেগুলো রয়েছে, কমলা লেবু, ডিম, মাংসতে পাওয়া যায়। মস্তিষ্কের গঠন ঠিক রাখে। আর মেন কাজ হচ্ছে দেখো রক্তে শর্করার পরিমাণটাকে কিন্তু ঠিক রাখে। ফসফরাসের কাজ, ফসফরাস একই রকম ভাবে দেখো ওই শাকসবজি, ভুট্টা, গম, এই ভুট্টা গমের মধ্যে জিঙ্কও কিন্তু পাওয়া যায়। কেমন? ডাল, দুধ, ডিম, মাছ এগুলোতে ফসফরাস পাওয়া যায়, দাঁত আর হাড়ের গঠনে সাহায্য করে। ম্যাগনেসিয়ামটাও কিন্তু দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে। ওকে, তাহলে আমরা আজকে এখানে খনিজ মৌল যে বিষয়টা ছিল, খনিজ মৌল পর্যন্ত পড়লাম। এই যে ছকটা দেখতে পাচ্ছ, সেই ছকটা আমরা সেখানে কাজের মধ্যেই যোগ করে দিয়েছি। কাজের মধ্যেই তোমরা এই জিনিসগুলো সবগুলোই পাবে। খনিজ মৌলটাই আমরা আজকে পড়লাম।
আর আর এখানে দেখো বিভিন্ন খনিজ মৌলের উৎস দেওয়া হয়েছে, উৎসগুলো আমরা পড়েছি। আর বিভিন্ন খনিজ মৌলের অভাবে কি কি রোগ হয় এই জায়গাটা পড়বে। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এটা সোডিয়ামের জন্য হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, নখটা চামচ আকৃতির হয়ে যাওয়া, এটা কিন্তু আয়রনের অভাবে হয়। গলগণ্ড বা গয়টার মানে থাইরয়েড গ্রন্থি ওই জায়গাটা ফুলে যায়, যার ফলে গলাটা একদম ফুলে যায়, সেটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়। বারবার হাড় ভেঙে যাওয়া, হাড় বেঁকে যাওয়া, হাড় ফুটো হয়ে যাওয়া, দাঁতের সমস্যা, এগুলো ক্যালসিয়াম ফসফরাসের জন্য হয়। যদি বলে এই হাড় বেঁকে যাওয়া কোন ভিটামিনের অভাবে হয়, তখন কিন্তু এগুলো লিখবে না, তার কারণ এগুলো ভিটামিন নয়, এগুলো হচ্ছে খনিজ মৌল। যদি বলে এগুলো কোন ভিটামিনের অভাবে হয়, তখন তোমরা লিখবে ভিটামিন ডি। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, এটা কোন খনিজ মৌলের অভাবে হয়, সেটা জিঙ্কের অভাবে হয়। ওকে, আর এখানে জলের জিনিসটা আছে, জলের জিনিসটা দেখে নাও। একজন মানুষের ওজন যদি 70 কেজি হয়, তাহলে তার দেহে প্রায় 45 কিলো বা 45 কেজি জল থাকে। এই শর্ট কোয়েশ্চেনটা গত বছর প্রশ্নবিচিত্রে আমরা অনেকবার পেয়েছিলাম। কেমন, 70 কেজি মানুষের দেহে জলের পরিমাণ কত? আনসার হবে 45 কেজি। কেমন, আর কি কি থেকে পাওয়া যায়? পানীয় জলের মাধ্যমে জল পাই আমরা। বিভিন্ন ফল, তরমুজ হতে পারে, আনারস হতে পারে, কমলা লেবু হতে পারে, যে কোনো ডাবের জল হতে পারে। কেমন, পানীয় থেকে যেমন ডাবের জল, এমনি জল থেকে আমরা পাই। বিভিন্ন ফ্রুট জুস, সেখানেও কিন্তু আমরা জলটা পাই। বিভিন্ন খাদ্য থেকে ভাত, ডাল, শাকসবজি, সেখান থেকে কিন্তু আমরা জল প্রচুর পরিমাণে পাই। কেমন, তাহলে আজকে আমরা জল এতটা পর্যন্তই পড়লাম। নেক্সট ক্লাসে আমরা খাদ্য তন্তু, ফাইটোকেমিক্যালস যেগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নেব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের পেড ক্লাস চলছে, পেড ক্লাসে আমাদের 4টি বিষয় আমরা পড়াচ্ছি। সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস ও ভূগোল। আমি দুটো বিষয়ের নোটস লেখাই, ক্লাসগুলো ইউটিউবে প্রোভাইড করি, পরিবেশ বিজ্ঞান এবং গণিতের ক্লাস প্রোভাইড করি এবং নোটসগুলো পিডিএফ করে সেই পেড গ্রুপে পাঠাই। ম্যাম ইতিহাস ভূগোলের ক্লাসগুলো দেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার এর নোটসগুলো প্রিপেয়ার করে সেই নোটসগুলোর পিডিএফ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ক্লাস 7-এর আলাদা, সেই গ্রুপে আমরা পাঠাই। প্রশ্নবিচিত্রা সমাধান চলছে, সেগুলো আমরা পিডিএফ করে আনসার সমেত সেই গ্রুপের মধ্যে পাঠিয়ে থাকি। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এপ্রিল মাসের প্রথম দিকেই হবে, সেটারও কিন্তু আমরা সাজেশন আনসার সহ তৈরি করে সেই পেড গ্রুপে পাঠাবো। অনেকেই যুক্ত আছো ক্লাস 7-এর গ্রুপে, ইচ্ছুক থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে পেড ক্লাসের ডিটেলস জেনে নিতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো। কেমন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস 7-এর সমস্ত বিষয়ের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস, যেখানে আমরা অধ্যায়ভিত্তিক বিভিন্ন চ্যাপ্টারগুলো বুঝিয়ে থাকি, নোটস দিয়ে থাকি, সেই ক্লাসগুলো তোমরা সাবজেক্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর প্রশ্নবিচিত্রার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। একটাই প্লেলিস্ট ক্লাস 7-এর রায় মার্টিনের, সেখানে তোমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ের সমাধানগুলো পাবে। অবশ্যই তোমরা আগের ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।